বর্তমান যে বাস্তবতা বিরাজ করছে আপনি দেখবেন যে বাংলাদেশে মূলত তিনটি খাত থেকে কিন্তু ব্যাপক দুর্নীতির আখড়া যেটা বলা যায়। প্রথমত ছিল বাংলাদেশের ব্যাংকিং খাত, দ্বিতীয়টি ছিল হচ্ছে বাংলাদেশের টেন্ডার বাণিজ্যের মাধ্যমে এখানে ব্যাপকভাবে অর্থ লোপাট করা হয়েছে। আর তৃতীয় যে খাত সেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার। এই তিনটি খাতের সাথে একটা কমন ডিনোমিনেটর রয়েছে, সেটা হচ্ছে জনগণের অর্থ। এবং দেখবেন যাদের নাম আজকে ধরা হচ্ছে, অতীতে আমরা দেখেছি অনেক চুনোপুটিকে ধরা হচ্ছিল। আজকে যখন বড় বড় রাঘবলদেরকে ধরা হচ্ছে, তখন এতটুকু পরিষ্কার যে বাংলাদেশে এখন আর কেউ কিন্তু আনটাচেবল বলে কিন্তু আর কেউ কিন্তু নেই। এবং যারা আসলেই জনগণের অর্থ লোপাট করেছে, যারা আসলে সরাসরি ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আমার প্রস্তাবনা থাকবে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি ইকোনমিক ট্রিজন অ্যাক্ট এর মাধ্যমে, ইকোনমিক ট্রিজন বিলের মাধ্যমে যাতে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে তাদের যাতে অবশ্যই যাতে বিচারের আওতায় যাতে আনতে পারে। কারণ এখানে মনে রাখতে হবে, এখানে নীতি নৈতিকতার খালি প্রশ্ন না, বাংলাদেশের অর্থনৈতিক খাতটাকে, আর্থিক খাতকে, বাংলাদেশের ব্যাংকিং খাতকে, বাংলাদেশের শেয়ার বাজারকে এবং একই সাথে বাংলাদেশের ট্যাক্স পেয়ার অ্যাসেটকে সম্পূর্ণভাবে লুণ্ঠন করেছে, লুটপাট হয়েছে। এখানে যদি আমরা কঠোর ব্যবস্থা না নিতে পারি, তাহলে অবশ্যই ভবিষ্যতে এরকম যদি আরো ঘটনা ঘটতে থাকে, বাংলাদেশের অর্থনীতি সত্যিকার অর্থে আজকে একটি সংকট দিয়ে যাচ্ছে, ভবিষ্যতে কিন্তু একটি টোটাল ইকোনমিক কলাপসের দিকে কিন্তু পৌঁছে যেতে পারতো। তো আল্লাহর অশেষ রহমতে আজকে আমাদের অর্থনীতিতে আমি বিশ্বাস করি যে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যে আসলে খালি মৌখিকভাবে জিরো টলারেন্স না, কিন্তু কর্মক্ষেত্রে যাতে জিরো টলারেন্স যাতে থাকে, এবং ভবিষ্যতে যাতে টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরে যত ধরনের ঋণ বরাদ্দ করা হবে, এটা যদি ওপেন সোর্স অ্যাকাউন্টিং আমরা না করতে পারি, ভবিষ্যতে কিন্তু আমরা এরকম দুর্নীতির এরকম পর্যায়ক্রমে কিন্তু আমরা উদাহরণ দেখতে পারবো। এবং রাষ্ট্রযন্ত্রকে যাতে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করা যায়, সেদিকে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছে, যারা দায়িত্বশীল অবস্থানে বর্তমানে ভূমিকা রাখছে, এই অন্তর্বর্তী মেয়াদের জন্য না, খালি ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার আসবে, তাদের কাছেও আমার আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা রয়েছে, যে দুর্নীতির একটি জিরো টলারেন্স একটি নীতি না নিলে ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষকে আমরা আমরা সহায়তা করতে পারবো না। আবার একই সাথে মূল অর্থনীতি স্রোত ধারাতে আমরা অন্তর্ভুক্ত কোনোভাবেই আমরা করতে পারবো না। এবং ডক্টর সায়েমের সংক্ষিপ্ত বক্তব্য সত্যি প্রশংসার দাবিদার রাখে। সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা কি ধরনের পদক্ষেপ নিলে অচিরেই সেই আদৌ কি সম্ভব কিনা আসলে সেই বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা? অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু অসম্ভব যে সেটাও বলা যায় না। আপনি দেখবেন যদি ইউএস ট্রেজারি স্যাংশনের কাতারে যারা অতীতে যারা ছিল, আপনার ইউএস থেকে যে কার্টেল গুলা ছিল, কলম্বিয়াতে যে কার্টেল গুলা ছিল, ল্যাটিন আমেরিকার যে কার্টেল গুলা ছিল, ইউএস ট্রেজারি স্যাংশন আওতায় যারা এসেছিল, পৃথিবীর যেখানে আপনি যাবেন, আপনি কিন্তু সুইফট নেটওয়ার্কটা ব্যবহার করছেন। তো আপনি যদি 10,000, 15,000, 20,000 কোটি টাকার পাচার করেও থাকেন, যদি ইউএস ট্রেজারি স্যাংশনের আওতায় আপনি চলে আসেন, আপনি ভবিষ্যতে আপনি লাটভিয়াতে যান, পোল্যান্ডে যান, ফিনল্যান্ডে যান, পৃথিবীর যেই দেশেই যাবেন আপনি, আপনি দুবাইতে যান, আপনি দোহাতে যান, পৃথিবীর যেই দেশেই যাবেন আপনি, ইউএস ট্রেজারি স্যাংশনের আওতায় আসলে কিন্তু টাকা কিন্তু আর উত্তোলন করা যাচ্ছে না। এখন অর্থের কি বাংলাদেশের মুদ্রার পাচারকৃত অর্থের কি প্রত্যাবর্তন হবে নাকি, সেটা দ্বিতীয় প্রশ্ন। কিন্তু সবার আগে আমাদের যে চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে, সেটা যদি ইউএস ট্রেজারি আকারে যদি আমরা স্মারকলিপি যদি আমরা দিতে পারি, মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে যদি চিঠি দিতে পারে যে আমরা চাচ্ছি যে ইউএস ট্রেজারি স্যাংশনের আওতায় যদি তারা আসতে পারে, পৃথিবীর যে কোনো দেশে, কেমেন আইল্যান্ডস থেকে প্যানামাতে যারা অর্থ পাচার করেছিল, তারা কিন্তু এই অর্থ কিন্তু তারা আর ব্যবহারযোগ্য কিন্তু থাকছে না, এবং অর্থ কিন্তু উত্তোলন করা কিন্তু যাচ্ছে না। তো অতীতে কিন্তু আপনি দেখবেন রাশিয়ান যারা অলিগার্ক যারা রয়েছে, তাদের আপনি ইউকেতে, ইউএসএ এবং মেক্সিকোতে, পৃথিবীর প্রায় দেখা যায় 90 থেকে 95টা দেশে কিন্তু তাদের অর্থ কিন্তু আর উত্তোলন করতে পারছে না। অর্থাৎ কি, এই যে 5 বিলিয়ন, 10 বিলিয়ন, 20 বিলিয়ন ডলার যেগুলো পাচার হয়ে গিয়েছে, এগুলো কিন্তু আর ব্যবহারযোগ্য থাকছে না। তো একই সাথে মনে রাখতে হবে, এখানে অর্থের প্রত্যাবর্তনের জন্য আমাদের দ্বিপাক্ষিক দেশগুলোর সাথে কিন্তু আমাদের বায়োল্যাটারাল টাইয়ের মাধ্যমে কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা, এখানে ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল এখানে আমাদের এক্সপেন্স করতে হবে। তাদেরকে আমাদের বোঝাতে হবে যে এটা জনগণের অর্থ ছিল, এটা ব্যাংকিং খাতের থেকে লোপাট করা অর্থ যেগুলা বিদেশে পাচার হয়ে গেছে, এবং ট্যাক্স পেয়ার অর্থ মাধ্যমে যারা ইনডেমনিটির ব্যাংকিং ল পাস করে বৈধ পথে ধরে ফেলা কতটুকু সম্ভব হবে সেটা নিয়ে আমার সংশয় আছে। কিন্তু আমাদের জনাব মোখলেসুর রহমান সাহেব যে কথাগুলো বললো এবং সুন্দর করেই বলেছে, আমাদের একটি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা আমাদের থাকা উচিত। আপনি দেখবেন বর্তমানে যারা আজকে ব্যাংকিং পরিষদগুলো গঠন করা হচ্ছে, আসলে মানুষের মাংস এবং চামড়া ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে আজকে আমাদের নতুন পরিষদকে আমরা কঙ্কালটা দিচ্ছি।
তো এরকম ভাবেই লুণ্ঠন হয়েছে যে দেশের কিন্তু অধিকাংশ অর্থ কিন্তু আসলে বিদেশে পাচারই হয়ে গিয়েছে। মানে দুর্নীতি যেটা আঁকড়া ছিল সেখান থেকে কিন্তু আসলে বর্তমানে কিন্তু আর কিছু কিন্তু নেই কিন্তু বর্তমানে আমাদের এই আর্থিক খাতে এবং ব্যাংকিং খাতে। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই এনবিআর যে উদ্যোগগুলো নিচ্ছে, দুদক যে উদ্যোগগুলো নিচ্ছে, এবং বিশেষ করে বাংলাদেশের ব্যাংকের যে গভর্নর, মাননীয় গভর্নর যে উদ্যোগটা নিচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয়। এবং আমি বিশ্বাস করি আমাদের ফাইন্যান্স উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনীতি এবং বিশেষ করে ব্যাংকিং খাত এবং আর্থিক খাতে ঘুরে দাঁড়াতে পারবে। তবেও আপনি দেখবেন যে কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের সিংহভাগ টেন্ডার কিন্তু অ্যাওয়ার্ড করা হয়েছিল। সেখানেও যদি আমরা নজরদারিতা না রাখি, ভবিষ্যতে কিন্তু এই এবং সেম আমরা একই সাথে প্রত্যাশা করছি যারা এবং এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং এখনো যারা ধরা পড়েননি বা এখনো যারা আইনের আওতায় আনেনি তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে। এখনই শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন।